বাশার সুলতান বিরক্ত হয়ে বলল, তোর ভাই তো দেই আশকারা, ও তো শাসন করে না। দুটোকে আমি একদিন ঘাড় ধাক্কা দিয়ে সুলতান বাড়ি থেকে বের করে দেব বলে রেখেছি। এই মেয়ে সংসার করার ইচ্ছা না থাকলে চলে যাক। তোমার ছেলে সংসার করার ইচ্ছা থাকলে যেন নিজের সাথে বউকেও বোঝায়। দেশে আসার পর থেকেই অঘটন ঘটেই চলেছে, দুটো একসাথে। তোমার রাজনীতির কেরিয়ার ওরা ডুবাতে চাইছে। দুটোকে বাংলাদেশ থেকে তাড়াও, আমি ফেরার আগে বলে রাখছি। আমার কথা কি ওরা শোনে? শোনে না তো, উল্টো আমাকে গুনাই ধরে না। তাহলে তুমি পটল তুলতে যাও। ছেলে সামলাতে পারো না, ছেলে বউ সামলাতে পারো না, তাহলে পারোটা কি তুমি? এর রোমাঞ্চের সময় শুধু বাগড়া দিতে, এটাই পারো শুধু। বাশার সুলতান ফোন কেটে দিল। বৃদ্ধাশ্রমে চলে যাওয়ার সময় হয়ে এসেছে তার। উঠতে বসতে এভাবে অপমান আর মেনে নিবে না বাশার সুলতান। সোলেমান ফোনটা ছুঁড়ে ফেলল বিছানায়। মেহেরিন সামনে দাঁড়িয়ে বলল, হোয়াটসঅ্যাপেন। সোলেমান মেহেরিনকে তার কোলের উপর বসিয়ে বুকে মাথা গুজে বলল, আমার জীবনে শান্তি নেই, সব ছেড়ে ছুড়ে চলে আসলে সব আমাকে ছাড়ে না। মেহেরিন সোলেমানের মাথা চেপে ধরে বলল, কোনো সমস্যা হয়েছে আমায় বলুন। কিস মি মেরিন, আই নিড ইট। মেহেরিন হতবিহ্বল হয়ে গেল। কেবলই সমস্যার কথা বলছিল, এখন আবার বলছে কিসমি। কি হলো? বললাম তো কিস মি। শুনছো না কেন? স্বামী কিছু চাইলে দিতে হয়, ফেরাতে হয় না। মেহেরিন কপালে চুমু খেলো। সোলেমান বলল, আমি কি কপালে খেতে বলেছি? কোথায় দিব তাহলে? সোলেমান তার ঠোঁট দেখিয়ে বলল। আমার পিংস ঠোঁটে। মেহেরিন বসা থেকে উঠে বলল, আপনি সিগারেট খেয়েছেন, আমি দিব না চুমুন, যান আপনি সরুন। সোলেমান টেনে বসে নিজেই চুমু খেয়ে বলল, খেতেই হবে চুমা। খাবে না মানে? আমি জোর করেই খাবো। মেহেরিন ঠোঁট মুছতে মুছতে ওয়াক বলে ওয়াশরুমে দৌড়ে চলে গেল। মুখ ধুয়ে এসে বলল, খবরদার, এরপর যদি সিগারেট খাওয়া মুখ দিয়ে কখনো চুমু খেয়েছেন, খবর আছে আপনার। সোলেমান জানতে চাইল, কয়টার খবর? রাত 12টার? তাহলে আমি রোজ খাবো রাত 12টার সিন দেখার জন্য। মেহেরিন সোলেমানের গলায় কামড় বসিয়ে চলে গেল। এরই মধ্যে কেটে গেল 15 থেকে 20 দিনের মতন। এক রাতে যখন মেহেরিন আর সোলেমান ক্লান্ত হয়ে শেষ রাতের দিকে ঘুমিয়ে পড়লো, তখন তাদের ফোনে একটা ফোন কল এসে জানানো হলো সেলিনের একটা মেয়ে বাবু হয়েছে। কথাটা শুনেই মেহেরিনের ঘুম সব উবে গেল। তড়িঘড়ি করে ভিডিও কল দিয়ে বোনের মেয়েটাকে দেখলো। মাশাল্লাহ মাশাল্লাহ। মেহেরিনের কোলে নিতে ইচ্ছে করলো বাবুকে, কিন্তু দূরে থাকায় পারছে না। মেহেরিন জিজ্ঞাসা করলো, আপা কেমন আছে? মেহেরিনের মা জানালো, সুস্থ আছে, এখন ওটিতে। মেহেরিন চমকালো। সিজারে হয়েছে? হুম। মেহেরিন ভাবনায় পড়ে গেল। ইশকি কষ্ট হচ্ছে এখন তার আপার। পেট কাটার যন্ত্রণা, আবার প্রসবের যন্ত্রণা, ভাবলেই গা শিউরে উঠছে। সোলেমান জড়িয়ে ধরে আছে মেহেরিনকে। মেহেরিনের ভাবুক চেহারা দেখে বলল, কি ভাবছো? মেহেরিন সোলেমানের বুকে আঁকিবুকি করতে করতে বলল, আমার বাবু হলে আমি সিজার করব না সুলতান সাহেব, নর্মালে আনার চেষ্টা করব। সিজার করলে আমার পেট কেটে ফেলবে। সোলেমান মৃদু হাসলো। নর্মাল অনেক ব্যথা সহ্য করতে হয়ে যান, তুমি পারবে না। তুমি একটু ব্যথাতেই এলোমেলো হয়ে যাও। নর্মালে হলে তোমাকে আমি খুঁজেই পাবো না। তাহলে কি পেট কেটে আনবো? সোলেমান মেহেরিনকে রাগানোর জন্য বলল, এক কাজ করি, বাচ্চা আমি পেটে নিয়ে লালন পালন করি, আমি সিজার করে তাকে জন্ম দেই, তাহলে ভালো হবে না? তোমার অনেক কষ্ট পেতে হবে না। এমনটা করলে আসলেই ভালো হয়। কিন্তু পরক্ষণে কথার মানে বুঝতে পেরে চোখ বড় বড় করে তাকিয়ে মনে আসা কথাগুলোকে মনেই দাফন করে দিয়ে সোলেমানের উন্মুক্ত বুকে চিমটি বসালো। সোলেমান হো হো করে হেসে উঠল। মেহেরিন ফাজিল বলে উল্টো পাশে ফিরে শুয়ে পড়ল। ঢাকায় আসার পর ইমন খুব জোর লাগিয়ে দিয়েছে চাকরির জন্য। একটা সরকারি চাকরির সন্ধান পেয়েছে খবরের কাগজে, সেটারই প্রিপারেশন নিয়েছে 2টা মাস। কদিন আগে সেই জবের জন্য ইন্টারভিউ দিতে গিয়েছিল। সবকিছুতেই টিকেছিল ইমন। আশাবাদী ছিল যে চাকরিটা তার এবার হয়ে যাবে। লিখিতভাবে মৌখিকভাবে সবকিছুতে ইমন পাশ করেছে, কিন্তু সবকিছুতে পাশ করার পরও ইমনের চাকরি হয়নি। এই বাংলাদেশে চাকরি পেতে হলে মেধার আগে বাপ মামুর লম্বা হাত লাগবে, না হয় বাপের টাকা থাকতে হবে, আর তা না হলে মাস্ট কোটা থাকতেই হবে। বাংলাদেশে শুধু মেধা দিয়ে চাকরি পাওয়া যায় না। ইমনের মেধা ছাড়া উল্লেখিত আর একটা জিনিসও নেই। তার মুক্তিযোদ্ধার কোটার 30% নেই, আছে শুধু মেধা কোটা 55%। সেই 55% কোটা 30% কোটার গহ্বরে তলিয়ে গেছে। ইমন হতাশ হয়ে গেল বাংলাদেশের এই জব সিস্টেম দেখে। গরিবরা এমনি চাকরির অভাবে মরে যায় প্রতিনিয়ত, এখন এরকম জব সিস্টেম তাদের আরও মেরে দিবে। এর জন্য বাংলাদেশে বেকারত্বের হার কমে না। তবে কোটা ব্যবস্থা বাংলাদেশে নতুন কিছু নয়, এটা পাকিস্তান আমল তথা 1949 সাল থেকে চালু হয়ে এসেছে। 1947 সালে পাকিস্তানের গভর্নর মোহাম্মদ আলী জিন্নাহ দেখলেন পাঞ্জাবের মানুষরা যেমন শিক্ষিত ও স্মার্ট, অন্য জাতিরা তা নয়। বিশেষ করে বাঙালিরা হলো পাকিস্তানের মেজরিটি, কিন্তু তারা পড়াশোনা ও চাকরিতে বেশ পিছিয়ে। 1949 সালে পাকিস্তানের প্রধানমন্ত্রী লিয়াকত আলী খানের প্রত্যক্ষ তত্ত্বাবধানে কোটা সিস্টেম চালু হয়। এখানে 20% ছিল মেধার ভিত্তিতে, 40% ছিল বাঙালিদের জন্য বরাদ্দ। পাঞ্জাব ও
বাহাওয়ালপুরের জন্য 23%, সিন্ধু বেলচু ও সীমান্ত প্রদেশের জন্য 15% ও করাচির জন্য 2% চাকরি বরাদ্দ থাকে। আওয়ামী লীগের বর্তমান এমপি ও সাবেক পরিকল্পনা মন্ত্রী এম এ মান্নান ছিলেন 40% কোটায় চাকরি পাওয়া বাঙালি সিভিল অফিসার। তার ভাষ্যের মধ্যে মেধা কোটায় কখনোই বাঙালিরা চাকরি পেত না। ওই 40% সিট যদি বরাদ্দ না রাখা হতো তবে তাদের প্রথম শ্রেণীর অফিসার হওয়া দুরূহ হতো। জিন্নাসহ পাকিস্তানের অবাঙালি শাসকেরা পিছিয়ে পড়া বাঙালিদের জন্য কোটার ব্যবস্থা করেন। স্বাধীনতার পর 1972 সালে শেখ মুজিবের আমলে চালু হওয়া প্রথম কোটা ব্যবস্থায় বাংলাদেশ অনুসরণ করে পাকিস্তানকে, অর্থাৎ 20% মেধা আর বাকিটা জেলা কোটা। 1976 সালে প্রথমবারের মতো কোটা বন্টনে পরিবর্তন আনে জিয়াউর রহমান। এই সময় মেধার ভিত্তিতে নিয়োগের পরিমাণ বাড়ানো হয় এবং শুধু নারীদের জন্য আলাদা করে কোটার ব্যবস্থা করা হয়। সেই সময় মোট কোটার 40% মেধা, 30% মুক্তিযোদ্ধা, 10% নারী, 10% যুদ্ধে ক্ষতিগ্রস্ত নারী এবং বাকি 10% কেবলই জেলার ভিত্তিতে নির্ধারণ করা হয়। 1985 সালে হোসেন মোহাম্মদ এরশাদের শাসন আমলে আবার কোটা সংস্কার করা হয়। ক্ষুদ্র নৃগোষ্ঠীর মানুষদের কোটায় অন্তর্ভুক্ত করে এবং মেধার ভিত্তিতে নিয়োগের পরিমাণ আরও বাড়িয়ে 1985 সালে কোটা পদ্ধতির সংশোধন আনা হয়। এতে বলা হয় প্রথম ও দ্বিতীয় শ্রেণীর পদসমূহের জন্য মেধাভিত্তিক কোটা হইবে 45% এবং জেলাভিত্তিক কোটা হইবে 55%। এই জেলাভিত্তিক কোটার মধ্য হইতে মুক্তিযোদ্ধাদের 30%, নারীদের 10% এবং উপজাতীয়দের 5%। মুক্তিযোদ্ধা কোটায় আর কোনো মুক্তিযোদ্ধা চাকরি পাওয়ার সুযোগ থাকে না 90 সাল থেকে। তখন থেকে মুক্তিযোদ্ধারা দাবি করতে থাকে মুক্তিযোদ্ধাদের সন্তান যেন মুক্তিযোদ্ধা কোটায় চাকরির ব্যবস্থা করা হয়। প্রধানমন্ত্রী সরকারি চাকরিতে মুক্তিযোদ্ধা সন্তানদের অন্তর্ভুক্ত করে 1997 সালে 30% মুক্তিযোদ্ধা কোটায় উপযুক্ত মুক্তিযোদ্ধা প্রার্থী পাওয়া না গেলে মুক্তিযোদ্ধা বা শহীদ মুক্তিযোদ্ধাদের পুত্রকন্যার জন্য তা বরাদ্দের আদেশ জারি করা হয়। বাংলাদেশের ইতিহাসে ছাত্র শিবির সর্বপ্রথম 1996 সালে কোটা সংস্কার দাবি উত্থাপন করেছে বাংলাদেশি ইসলামী ছাত্র শিবির। যেহেতু মুক্তিযোদ্ধা কোটায় অংশ নেওয়ার মতো কোনো প্রার্থী ছিল না, তাই ছাত্র শিবির 30% মুক্তিযোদ্ধা কোটা বাতিল করে তা মেধা কোটায় যুক্ত করার প্রস্তাব করেছিল। 2002 সালে ছাত্র শিবিরের আন্দোলনের প্রেক্ষিতে খালেদা নেতৃত্বাধীন জোট সরকার কোটা প্রথায় কিছুটা সংস্কার করে। প্রথমত কোটার বড় অংশ মুক্তিযোদ্ধা কোটা দাবি করার জন্যে কোনো মুক্তিযোদ্ধা অবশিষ্ট নেই। তাদের নাতিপুতিদের জন্য এই কোটা বরাদ্দ রেখে সারা দেশের ছাত্রদের বঞ্চিত করা হয়েছে। সর্বশেষ প্রস্তুতকৃত তালিকা অনুযায়ী নিবন্ধিত মুক্তিযোদ্ধার সংখ্যা 2-2.5 লাখ, অর্থাৎ 1000 মানুষের মাঝে মুক্তিযোদ্ধার সংখ্যা 1.2 জন বা 1.5 জন, যা সমগ্র জনসংখ্যার 0.12 বা 0.15%। 0.12% মুক্তিযোদ্ধার জন্য কোটার পরিমাণ 30%, যা হাজারে রূপান্তর করলে দেখা যায় 1000 জনতার মাঝে 1 থেকে 1.5 জন মুক্তিযোদ্ধার জন্য কোটার পরিমাণ 300। এর মতো বড় বৈষম্য আর কি হতে পারে। এরপর 2008 সালে বিভিন্ন ক্যাম্পাসে কোটা সংস্কারের দাবিতে আন্দোলন করে। 2011 সালে মুক্তিযোদ্ধাদের তৃতীয় প্রজন্মকেও কোটায় অন্তর্ভুক্ত করলে ছাত্র শিবির কোটা বৈষম্যের বিরুদ্ধে আন্দোলন শুরু করে। ছাত্র শিবিরের ওপরে ম্যাসাকারের প্রেক্ষিতে 2013 সালে কোটা সংস্কার আন্দোলন মুখ থুবড়ে পড়ে। ছাত্র শিবিরের অসংখ্য নেতাকর্মীকে পুলিশ ও ছাত্রলীগ কর্তৃক নির্যাতনের শিকার হতে হয় কোটা সংস্কারের দাবি উত্থাপনের অভিযোগে। ধারাবাহিকতায় 2018 সালে কোটা সংস্কারের এই দাবি সাধারণ শিক্ষার্থীদের গণদাবিতে পরিণত হয়, কিন্তু কোনো লাভই হচ্ছে না। কোটার কোটা থেকেই যাচ্ছে। এই সোনার বাংলায় ইমনের মতন লক্ষ লক্ষ তরুণ যুবক এই বেকারত্বের বোঝা বয়ে হেঁটে চলেছে, অথচ তাদের উপরই রাখা হয়েছে আস্ত একটা সংসারের বোঝা। গোটা পরিবার তাদের দিকে মুখ চেয়ে তাকিয়ে আছে। 2 বোঝার চাপ বয়ে হাঁটা কি সহজ? এত শিক্ষিত হয়েও ইমনে চাকরি করতে হচ্ছে এক মেয়রের ড্রাইভার হয়ে। পড়াশোনা করার মূল্য কি তাহলে এটাই? বাংলাদেশে প্রায় সব চাকরি সেক্টরে বসে আছে মুক্তিযুদ্ধের নাতিপুতিরা। ইমনের আফসোস হচ্ছে কেন তারা একটা মুক্তিযোদ্ধা কোটা নেই। বাপদাদারা তখন সংসার নিয়ে পড়েছিল। ইমন নির্নিমেষ চোখে আকাশের দিকে তাকালো। মানুষ কেন বড় হয়? বড় হলেই চেনা যায় জীবন কতটা নিষ্ঠুর। তার কান্না পায় খুব এই জীবন দেখে। পুরুষ মানুষ বলে কাঁদতে পারে না সব সময়। সমাজে একটা প্রচলিত বাক্য আছে, পুরুষ মানুষের কাঁদতে নেই। কিন্তু এই সমাজ কি করেছে? ইমনদের মতো তরুণদের জন্য কিচ্ছু করছে না। কোনো একদিন আসবে এই বাংলাদেশের জব সিস্টেম বদলাবে, কোটার জায়গায় মেধার মূল্যায়ন হবে। ততদিন ইমন থাকবে তো বেঁচে? নিজের চোখে দেখতে পারবে তো এই সোনার বাংলার নতুনভাবে জন্ম হওয়াটা? ইমন ছাদের রেলিং ঘেঁষে হাঁটু গেড়ে বসে পড়ল। এত নিষ্ঠুর বাস্তবতা দেখতে দেখতে ইমন ক্লান্ত। আহাজারি করে ইমন আল্লাহর উদ্দেশ্যে বলে, ইয়ে আল্লাহ, এভাবে চলতে থাকলে আমার মতন হাজার হাজার ইমন অচিরে হারিয়ে যাবে দেশ থেকে। একটু মুখ তুলে তাকাও আমাদের দিকে, একটু করুণা বর্ষণ করো। তুমি ছাড়া কেউ নেই আমাদের, সাহায্য করো। মন্ত্রণালয়ের গদিতে বসে থাকা লোকদের সুবুদ্ধি দাও। তারা এই দেশটাকে নরকে পরিণত করে তুলছে। তারা ভাবছে এই দেশ তাদের বাপের নিজস্ব সম্পত্তি, তাদের বাপ স্বাধীন করেছে একা, তাই তাদের বাপের ভাইয়ের ছেলেমেয়ের নাতিপুতিদের
শুধু অধিকার আছে সরকারি চাকরি করার। আমরা সাধারণ মানুষগুলোর অধিকার থাকার সত্ত্বেও আমাদের বঞ্চিত। তুমি তাদের এই অহংটা, এই ভুল ধারণাটা ভেঙে দাও, এমনভাবে ভেঙে দাও যেন পুরো বিশ্ব তাকিয়ে দেখে তাদের। পৃথিবীর সবচেয়ে কুৎসিত রাজনীতির ঘাঁটি এই বাংলাদেশ। ঢাকা থেকে উর্মি নওগাঁ চলে যাওয়ার পর থেকে খুব ভয়ে ভয়ে কাটাচ্ছে দিন। এই বুঝি তার মা ভাই জেনে গেল বিয়ের কথাটা, আর তাকে ইচ্ছে মতো পিটালো। ইব্রাহিম রোজ ফোন দেয় রাতে। ইদানিং শরীরটা ভীষণ খারাপ, উর্মির কিচ্ছু খেতে পারে না, চোখ মুখ হলুদ হয়ে গেছে। ডক্টর দেখানোর পর জানালো জন্ডিস হয়েছে। ইমন খবরটা জানতে পেরেই বোনকে ঢাকায় নিয়ে এসেছে। ইব্রাহিম জানে না উর্মির জন্ডিস হয়েছে, উর্মি জানায়নি। তবে বাড়ি ফিরে শুনলো ইমন উর্মিকে নিয়ে এসেছে আর ডক্টরের কাছে নিয়ে গেছে। ইব্রাহিম ছুটলো এই হসপিটালে। জন্ডিসটা মারাত্মক লেভেলে হয়েছে। ডক্টর প্রথমে রক্ত পরীক্ষা করলেন, রক্তকণিকার ভাঙন, হিমোগ্লোবিন, বিলিরুবিন সব পরীক্ষা হলো। রিপোর্ট দেখে বললেন জন্ডিস মারাত্মক, মূলত হিমোলাইটিক কারণে লিভারে চাপ বেশি। এরপর ইউর্মিকে দিলেন লিভার সাপোর্ট ওষুধ, যা লিভারের কাজ সহজ করবে এবং বিলিরুবিন কমাবে। ইনফিউশন শুরু করলেন যাতে শরীরের পানীয় লবণ ঠিক থাকে এবং দুর্বলতা কমে। রক্তের মান নিয়ন্ত্রণে রাখার জন্য রক্ত প্রতিস্থাপনের ব্যবস্থা প্রস্তুত করা হলো। পাশাপাশি হালকা খাবার, পর্যাপ্ত বিশ্রাম এবং সংক্রমণ এড়ানোর পরামর্শ দিলেন। ইব্রাহিম হন্যে খুঁজে ইমনকে দেখতে পেয়ে অস্থির গলায় জিজ্ঞাসা করল, তোমার বোন ঠিক আছে? কি হয়েছে কি ওর? ইমন চমকালো। ইব্রাহিম জানলো কি করে সে হসপিটালে আর উর্মির সাথে আছে, আর জেনেছে যখন তখন এমন হন্যে হয়ে আসলো কেন। জন্ডিস হয়েছে, ডক্টর ওষুধ দিয়েছে, বলেছে ঠিক হয়ে যাবে। ইব্রাহিম আশেপাশে চোখ ঘুরিয়ে বলল, কবে হলো জন্ডিস? সপ্তাহখানেক ধরেই শরীর অসুস্থ ছিল। ইব্রাহিমের শরীর বেয়ে রাগ সঞ্চারিত হলো। মেয়েটা তাকে বলল না কেন? উর্মিকে নিয়ে ইব্রাহিমের বাড়িতে আনা হলো, একেবারে সুস্থ হলে তারপর রেখে আসবে। ইমন বাহিরে যেতে ইব্রাহিম চেপে ধরল উর্মিকে, ধমক দিয়ে বলল, তোমাকে জাস্ট জড়িয়ে দাঁত ফেলে দিতে ইচ্ছে করছে। কেন বলনি আমায়? সমস্যা কি তোমার? তোমার স্বামী আমি, অধিকার আছে জানার। উর্মি ক্লান্ত শরীর নিয়ে বলল, বললেই চলে আসতেন, আর আপনি চলে আসলেই গন্ডগোল হয়ে যেত, তাই জানাইনি। আমি কেয়ার করি না ওসবে, জানলে জানতো। না, আপনি বলেছিলেন আপনি সুন্দর মতো জানাবেন বাসায়, এভাবে জেনে গেলে সমস্যা তৈরি হতো। তোমার গ্রামের মেয়েরা ভীতু কেন? লোক সমাজকে এত ভয় পাও কেন? জানি না, আপনি এখন যান, ভাইয়া দেখলে ভালো দেখাবে না বিষয়টা। ইব্রাহিম তপ্ত শ্বাস ফেলে চলে গেল। সোলেমান মেহেরিনকে নিয়ে তাদের বিবাহ বার্ষিকী উপলক্ষে চাচ্ছে তুর্কি যেতে। মেহেরিনেরও ইচ্ছে তুর্কি শহরটাকে নিজে চোখে দেখে ছুঁয়ে দেওয়ার। সোলেমান এবার সেটা পূরণ করবে। বিবাহ বার্ষিকীর 3 দিন আগে মেহেরিনকে নিয়ে তুর্কির ইস্তাম্বুল শহরে আসলো। সাথে এসেছে ডক্টর অয়ন, লুকা আর এলিজাও। তারা স্টানিং প্রাইভেট হাউজিং ব্যালেটে উঠল। ফাতি জেলার বালাত এলাকায়, সোলেমানিয়া মসজিদ থেকে প্রায় 2.1 কিলোমিটার দূরে। এত সুন্দর এই শহরটা। গাড়িতে শহরে প্রবেশ করার সময় মেহেরিন মুগ্ধ হয়ে দেখছিল শহরের ইতিহাসে ভরা রাস্তাগুলো, রঙিন বালকনি আর সুলতানদের যুগের প্রাচীন স্থাপত্য। সন্ধ্যার দিকে তারা বালাত এলাকায় এসে থামলো। বাড়িতে পৌঁছেই দেখলো আগে থেকে খাবার দাবার সাজানো ছিল। মেহেরিন সোলেমানরা ফ্রেশ হয়ে খাবার খেয়ে নেয়। খাওয়া দাওয়া শেষে মেহেরিন এলিজার সাথে গল্প করছিল বাগানে। সেখানে হুট করে সোলেমান এসে মেহেরিনকে পাজা কোলে নিয়ে এলিজার উদ্দেশ্যে বলল। মেহেরিন হতবিহ্বল, এটা কিভাবে কথা বলছেন উনি? মেহেরিনের লজ্জায় মাথা কাটা যাচ্ছে। ডক্টর অয়নও এসে দাঁড়িয়েছে। মেহেরিন মুখ গুজলো সোলেমানের বুকে। সোলেমান রুমে চলে আসলো মেহেরিনকে নিয়ে। পরের দিন সকালে তারা শহর ঘুরতে বের হওয়ার প্রস্তুতি নিল। মেহেরিন গোল্ডেন রঙের একটা গাউন পরেছে, আয়নার সামনে দাঁড়িয়ে নিকাব বাঁধছে। মেহেরিনের পেছনে সোফায় বসে সুফিতা বাঁচছে সোলেমান। বাধা শেষ হতে মেহেরিনকে দেখতে লাগলো। মেহেরিন আয়নায় তাকাতে সোলেমানকে তার দিকে তাকিয়ে থাকতে দেখে ভ্রু নাচিয়ে জিজ্ঞাসা করলো। ওভাবে তাকিয়ে আছেন কেন? সোলেমান জিজ্ঞাসা করলো। রাত হলে যেভাবে তাকান, বাজে চোখে তাকান। সোলেমান হেসে উঠল। গালে 2 হাত দিয়ে চোখের নজরটা আরো গাঢ় করে বলল, উফ বউজান, আমি নষ্ট মনে নষ্ট চোখে দেখি তোমাকে। মন আবার কি চাই বোঝাই কেমনে। অসভ্য আপনি একটা। আমি ভালো ভেবেছিলাম আপনাকে। অসভ্য না হলে মা ডাক শুনবে কি করে শুনি? আর এই অসভ্যটাকে তোমার জন্য হালাল করে দেওয়া হয়েছে। চুপ করুন আপনি। কথায় কথায় ওর সব টানেন শুধু। দিন দুপুরও বাদ রাখেন না। গতকাল কি করলেন ওটা? এলিজা আপুর সামনে থেকে ওভাবে কোলে করে নিয়ে আসলেন কেন? আর কথাবার্তা আমার বেলেহাজের মতো ছিল কেন? হ্যাঁ, বুদ্ধি কি কমে গিয়েছিল রাত ছিল বলে? বাইরে লোকজনের সামনে ওই টোনে একদম কথা বলবেন না, আর বুঝেছেন? মনে থাকবে। জি ম্যাডাম, যেহেতু আপনি গুরু আমি শিষ্য, বুদ্ধি আমার কম, আপনি বোঝাই দিলে বলে আমি বুঝতে সক্ষম।
এলিজা পিঙ্ক গাউন পরেছে, শর্ট চুলগুলো ছেড়ে দিয়েছে। লুকা ফুলহাতার কালো গেঞ্জি পরেছে, মাথায় ফেক চুল লাগিয়েছে। বউ আবার তার টাকলা মাথা নিয়ে ছবি তুলতে লজ্জা পায়। মেহেরিনরা হাউস থেকে বের হয়ে প্রথমে তারা গেল বালাত এলাকা ঘুরতে। বালাত তার রঙিন ভবন, প্রাচীন পাথরের রাস্তা এবং ছোট ছোট ক্যাফে দিয়ে পরিচিত। হাঁটার মাঝে কি যে শান্তি অনুভব করলো মেহেরিন, যা বলার বাহিরে। টাকা জমিয়ে সবার উচিত একবার হলেও এই ইস্তানবুলে আসা। এদের জীবনযাপন, এদের নেচার এতটা সুন্দর, এতটা আকর্ষণীয়, নিজে চোখে না দেখলে শুধু ছবিতে দেখেই আফসোস করতে হবে। সোলেমান মেহেরিনকে নিয়ে নাফটালিন নামের ক্যাফেতে ঢুকলো। যেহেতু সকালে তারা খায়নি কিছু, ক্ষুধাও লেগেছে। এই ক্যাফেটা ক্যাট ফ্রেন্ডলি পরিবেশ এবং বিংশ শতাব্দীর নস্টালজিক সাজসজ্জার জন্য বিশেষভাবে পরিচিত। ক্যাফেতে প্রবেশ করলে চোখে পড়ে পুরনো বই, টাইপরাইটার, রেট্রো ফ্রিজ আর টেলিফোন দিয়ে সাজানো ইন্টেরিয়ার, যেটা এক আলাদা সময়ের ভ্রমণে নিয়ে যায়। মেহেরিন বইগুলো ছুঁয়ে দেখলো। এখানে অনেক বিড়াল আছে, এখানে ওখানে টেবিলের উপর নিচে সব জায়গায় ছড়িয়ে ছিটিয়ে আছে বিড়াল। এরা অতিথিদের সাথে ভীষণ আদুরে হয়ে মিশে থাকে। মেহেরিন একটা ধবধবে গুলুমুলু সাদা একটা বিড়ালকে কোলে নিল। কি আদুরে বিড়ালগুলো! সোলেমান বিড়ালের সাথে ক্যাফের সাথে বিভিন্ন পোজে ছবি তুলে দিল মেহেরিনের। মেহেরিনরা হস্ত নির্মিত কেক, কুকিজ, তুর্কি কফি, চা আর ম্যানমেন অর্ডার দিল। ম্যানমেন মানে অমলেট। খাওয়া দাওয়া শেষ করে তারা গেল গ্র্যান্ড বাজারে। সোলেমান নিজে পছন্দ করে মেহেরিনকে চুড়ি, ব্যাগ, জুতা, শাল, স্কার্ফ, ড্রেস, অটোমান স্টাইলের গয়না, নীল তাবিজ, জায়নামাজ কিনে দিল। মেহেরিনের খুশি দেখে কে, এত সুন্দর শহর। মেহেরিনের এই শহরে কাটিয়ে দিতে ইচ্ছা করছে। চোখ ধাঁধানো সুন্দর এই ইস্তাম্বুল শহরটা। গ্র্যান্ড বাজার থেকে তারা গেল স্পাইস বাজারে। হাজারো দোকানের মাঝে ঘুরতে ঘুরতে মেহেরিন এবং এলিজা স্থানীয় মশলা, চা, রঙিন ল্যাম্পস এবং কারুকার্য দেখে মুগ্ধ হলো। মেহেরিনের মশলা তুর্কিশ ডিলাইট চা কিনে নিল। স্পাইস বাজার থেকে বেরিয়ে তারা গেল অ্যামব্রেলা ক্যাফেতে। সেখানে তারা বিকেলে নাস্তা করলো। সারাটা সময় সোলেমান মেহেরিনের হাত ধরে রেখেছিল। প্রতিটা জায়গা সম্পর্কে মেহেরিনকে বলেছে। অয়ন আর লুকা পেছন থেকে দুজনকে শুধু দেখে গেছে। ডক্টর অয়ন লুকাকে বলছে, বাবা, পৃথিবীতে মনে হয় আর কেউ বিয়ে করেননি। স্যার যেভাবে বউয়ের হাত ধরে হাঁটছে, মনে হচ্ছে ছেড়ে দিলেই বউ হারিয়ে যাবে। লুকাও সায় জানিয়ে বলল, ঠিক, একদম ঠিক বলেছ। আমাদের কি বউ নেই নাকি? ডক্টর অয়ন বলল, আমার নেই ভাই। সো স্যাড ডক্টর অয়ন, তোমার দুঃখে আমি দুঃখিত। ফেরার পথে ফোন আসে ইব্রাহিমের। সোলেমান কানে নিয়ে বলল, বলো। ইব্রাহিম বলল, কোথায় তুই? তোর বাপ দাদার দেশ ইস্তাম্বুলে আমি। ইব্রাহিম ভ্রু কুচকালো। তুর্কি গেছিস? হুম। কেন? নিশ্চয়ই হানিমুনে নয়, কাজে এসেছি আমি। তুই কেন ফোন করেছিস সেটা বল। তোর চাচা তো বৃদ্ধাশ্রমে চলে গেছে। সোলেমান বিস্ময়ের সহিত বলল, হোয়াট? চাচা বৃদ্ধাশ্রমে চলে গেছে মানে? কোন দুঃখে চলে গেল রে? জানি না, অ্যাজওয়ান আনতে গেছে। বুইরা বয়সে এ কেমন নাটক করে তোর চাচা বলতো? সোলেমান ফোন কাটার আগে বলল, মেয়ে দেখ, আমি ফিরে বিয়ের ব্যবস্থা করছি। মেহেরিন জিজ্ঞাসা করলো, কিসের জন্য মেয়ে দেখবেন? কার বিয়ে? সোলেমান গাড়ি চালাতে চালাতে বলল, ধরো আমি বিয়ে করে নিলাম তোমায় রেখে, কি করবে তুমি? মেহেরিন মুখ জানালার বাহিরের দিকে করে বলল। আপনাকে ছেড়ে দেব। সোলেমান চেপে আনলো মেহেরিনকে। ছেড়ে দিবে মানে? তোমার স্বামীকে তুমি ছেড়ে দিবে? স্বামী যদি আমাকে রেখে পরনারীর দিকে ঝোঁকে, তাহলে ছেড়ে দেব না তো কি করব শুনি? আমার বাপ আপনার সাথে রাখবে আমায়? জীবনেও না। আর না আমি আপনার সাথে থাকবো। আমি কি অবলা? স্বামী দ্বিতীয় বিয়ে করবে আর আমি আড়ালে বসে কাঁদবো? হ্যাঁ কাঁদবো, তবে অসহায় হয়ে আপনার সংসার করা অবশ্যই দেখবো না। আপনাকে দান করে দিব ওই নারীকে। আর এমন ভাবে ছেড়ে দিব আপনাকে যে সারা জীবন আফসোস করতে করতে ভাববেন আমি আসলে কি ছিলাম, আপনি আসলে কি করেছেন। সোলেমান হাসলো। মেহেরিনকে বুকের সাথে চেপে ধরে বলল, দ্বিতীয়, তৃতীয়, চতুর্থ যদি বিয়ে করতেই হয়, আমি নেওয়াজ সুলেমান সুলতান শুধু আর শুধুমাত্র তার বিবিজান মেহেরিন সুলতানকেই করব। এই জীবন আমি তো তার বিবিজানের দাসত্ব করতে রাজি, তারপর অন্য কারো গল্পের রাজা হয়ে রাজত্ব করতে রাজি নয়। জীবন মরণ সুখ দুঃখ সব তুমিতে আবদ্ধ আমার। তাহলে পরনারীর কথা আমার সামনে বলবেন না, রাগ হয় আমার। জো হুকুম সুলতানা। এজওয়ান বৃদ্ধাশ্রমে এসে বাপের পাশে বসে বাপকে বুঝিয়ে সুঝিয়ে বাড়ি নেওয়ার চেষ্টা করছে, কিন্তু বাসা সুলতান যাবে না। এজওয়ানের বইয়ের জন্য সোলেমান তাকে কথা শুনিয়েছে। ছেলের বইয়ের জন্য কেন সে কথা শুনবে? সে যাবেই না বাড়ি। এজওয়ান বিরক্ত হয়ে হাতের ফোনটা বাসা সুলতানের দিকে বাড়িয়ে দিয়ে বলল, দেখো তাহলে কোন মেয়েটাকে তোমার পছন্দ হয়। বাসার সুলতান ফোনের দিকে তাকালো। কয়েকটা মেয়ের ছবি ধরতে গেলে বাসার সুলতানের মেয়ের বয়সী ছেলের দিকে ভ্রু কুচকে তাকিয়ে বলল, মেয়ে কেন দেখছিস আমায়?
তোমার পছন্দ করা মেয়ের সাথে বিয়ে ঠিক করব। বাশার সুলতান চমকালো। দ্বিতীয় বিয়ে করার চিন্তা ভাবনা করছিস? দেখ, এজওয়ান, মানছি মাহিকে আমার পছন্দ না, তোকে মাহি মানে না। বৈবাহিক জীবনে এমন ঝগড়াঝাটি হয়, তাই বলে দ্বিতীয় বিয়ের দিকে ঝোঁকাটা মোটেও ভালো কাজ না। ওই মেয়েকে বুঝাবি ভালো করে, আমরা বসালে খারাপ দেখায়। এজওয়ান বাপের কথা শুনে ভ্রু কুচকানোর সাথে মুখটাকেও কুচকালো। ফোনটা বাশার সুলতানের কোলে দিয়ে বলল, পাগল নাকি? আমি কেন দ্বিতীয় বিয়ে করতে যাব? একটাতেই সামলাতে হিমচিম খাই, আর একটা বিয়ে করলে আমাকে আর খুঁজেই পাওয়া যাবে না। তাহলে মেয়ের ছবি দেখাচ্ছিস কেন আমায়? তুমি দেখবে না তো কে দেখবে? বিয়ে তো দেবো তোমাকে, মেয়ে তো তোমারই পছন্দ করা লাগবে। আমার আর ভাইজানকে তুমি মোটেও শাস্তি দিচ্ছ না। তোমার এই একাকিতার জন্য আমাদের সমস্যা হচ্ছে। যখন খুশি তখন আমাদের জ্বালাতে চলে আসো। বউকে ছুতে গেলেই তোমার ডাক আসে, ওয়াশরুমে গেলে ডাক আসে। পুরো যন্ত্রণাদায়ক বানিয়ে দিয়েছ আমার জীবনটা। তাই আমি আর ভাইজান মিলে ঠিক করেছি তোমায় বিয়ে দেব। দেব না, গোছি মেয়ে দেব। এরা রাজি হয়েছে তোমার বিয়ে করতে। তোমার ছবি দিয়েছিলাম, তাতে বেশ পছন্দ হয়েছে তোমাকে। তুমি রাজি হলেই বিয়েটা ফাইনাল। তখন যেখানে খুশি সেখানে চলে যাও, আমরা নিতে আসবো না। বাশার সুলতান হতবিহ্বল হয়ে গেল ছেলের কথা শুনে। এই বুড়ো বয়সে তো তুচ্ছ তাচ্ছিল্য করছে তার ছেলেরা, বৃদ্ধাশ্রমে এসেও রেহাই দিচ্ছে না। এই অপমান মোটেও মেনে নেওয়া যায় না। বাশার সুলতান উঠে চলে যেতে যেতে বলল, দূর হ আমার চোখের সামনে থেকে, আর আসবি না এখানে। আমি যাব না সুলতান নিবাসে। দোয়া করে তোরা বড় হ, আর তোদের ছেলে পেলে তোদের সাথে এমন ব্যবহার করুক। এজওয়ান দু হাত তুলে বলল, আমিন। সেও ছেলে হলেও একটা বাচ্চা যেন হয় তোমার পুঁথের ঘরে। বাশার সুলতান হাঁটার গতি বাড়িয়ে চলে গেল। সকালবেলা ইস্তানবুল শহরটা জেগে উঠে বসফরাস নদীর কোল ঘেঁষে এক শহর, অথচ দুই মহাদেশকে জুড়ে রেখেছে সে। এই শহরের নাম একসময় ছিল কনস্টান্টিনোপল, আবার আজকের দিনে তার নাম ইস্তানবুল। এই শহরের প্রতিটা ইট পাথর ইতিহাসের সাক্ষী। রোমান, বাইজেন্টাইন আর অটোমান সাম্রাজ্যের রাজধানী একসাথে হয়েছে যে শহর, তার রূপ আর কোথাও পাওয়া যায় না। সোলেমানরা মাই টেরেস ক্যাফে অ্যান্ড রেস্টুরেন্টে সকালের নাস্তা করে দ্বিতীয় দিনের ভ্রমণ শুরু করে। ভ্রমণ শুরু হয় হায়া সোফিয়া থেকে। খ্রিস্টপূর্ব 537 সালে বাইজেন্টাইন সম্রাট জাস্টিনিয়ান প্রথম নির্মাণ করেন। 1000 বছরের বেশি সময় ধরে এটি ছিল খ্রিস্টান বিশ্বের সবচেয়ে বড় গির্জা। এখানে সম্রাটদের অভিষেক হতো, রোমান সাম্রাজ্যের শক্তি প্রদর্শিত হতো। কিন্তু 1453 সালে ইতিহাস বদলে যায়। সুলতান মুহাম্মদ ফতে অটোমান বাহিনী নিয়ে কনস্টান্টিনোপল জয় করেন। তিনি শহরে প্রবেশ করে হায়া সোফিয়াকে মসজিদে রূপান্তরিত করেন। এর ভিতরে আরবি ক্যালিগ্রাফি যুক্ত হয়, মিনার তৈরি হয়, কিন্তু বাইজেন্টাইন মোজাইকগুলো থেকেই যায়। হাই সোফিয়া মসজিদের ভেতরে দাঁড়ালে একসাথে দেখতে পাওয়া যাবে দেয়ালে খ্রিস্টের প্রতিমা, আর সাথে বিশাল ক্যালিগ্রাফিতে লেখা আল্লাহু আকবার। একই ছাদের নিচে দুই ধর্ম, দুই সভ্যতা হয়েছে। পৃথিবীর ইতিহাসে এরকমটা আর কোথাও নেই। তার কয়েক কদম হেঁটেই সামনে আসে নীল মসজিদ। নির্মাতা সুলতান আহমেদের প্রথমের বয়স তখন মাত্র 19। তিনি চেয়েছিলেন অটোমান শক্তি, ধর্মীয় মহিমা, সৌন্দর্যের এক প্রতীক গড়ে তুলতে। 1616 সালে তৈরি হয় মসজিদটি। এর বিশেষত্ব 6টি মিনার। তখন মক্কার কাবায়ও 6 মিনার ছিল। সমালোচনার মুখে সুলতান পরে মক্কায় আরেকটি মিনার যোগ করেন, যাতে আলাদা মর্যাদা থাকে। ভেতরে প্রবেশ করলে চোখে পড়ে প্রায় 20,000 নীল টাইলস। সকালের আলো যখন জানালা দিয়ে ভেতরে ঢুকে, পুরো হলঘরটা নীলাভ আলোয় ভেসে যায়। এখানে নামাজ পড়তে বসলে মনে হয় আকাশের নিচে বসে আছো, আর নীল সমুদ্র তোমাকে ঘিরে রেখেছে। দুপুরের দিকে তারা আসে টপকাপি প্যালেসে। 1465 সালে সুলতান মুহাম্মদ ফতে এটি নির্মাণ করেন। প্রায় 400 বছর ধরে অটোমান সুলতানরা এখান থেকেই সাম্রাজ্য চালিয়েছেন। প্রাসাদের ভেতরে ঢুকলেই 4টি প্রাঙ্গণ একে একে দেখা যায় হেরেম সেকশন, যেখানে সুলতানের স্ত্রী, সন্তান আর দাসীরা থাকতেন। রাজনীতির অনেক সিদ্ধান্ত এখানেই গোপনে নির্ধারিত হতো। ইম্পেরিয়াল ট্রেজারি, বিখ্যাত টপকাপি ড্যাগার আর ঝলমলে রত্নখচিত মুকুট এখানে। রেলিক্স রুম, ইসলামী বিশ্বের পবিত্র নিদর্শন, প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের চাদর, দাড়ির চুল, সাহাবীদের তরবারি সংরক্ষিত আছে। রাজকীয় বারান্দা, এখানে দাঁড়ালে বসফরাস নদী দেখা যায়। মেহেরিন নির্নিমেষ চোখে তাকিয়ে দেখল সেই নদী। সূর্য যখন ডুবতে থাকে তাদের যাত্রা হয় গালাটা টাওয়ারে।
1348 সালে জেনোইসরা ইতালীয় ব্যবসায়ী এটি নির্মাণ করেছিল। শহর রক্ষার জন্য টাওয়ারটি ব্যবহার হতো। পরে অটোমান যুগে এটি কারাগার, অগ্নিপ্রহরা টাওয়ার, এমনকি এক পর্যায়ে পরীক্ষামূলক উড়ান কেন্দ্রও ছিল। একবার হাজির চেলেবি নামের এক ব্যক্তি এখান থেকে পাখার সাহায্যে বসফরাস নদী পার হয়ে গ্লাইড করেছিলেন, যা আজও কিংবদন্তি। সেখানে থেকে তারা গেল কুব্বে রুফটপে, আজকের মতো শেষ গন্তব্য। এখানে বসে পুরো শহরকে একসাথে চোখে পাওয়া যায়। সামনে হায়া সোফিয়া নীল মসজিদ আলোয় ভাসছে, নিচে গালাটা ব্রিজ, তার উপর দিয়ে গাড়ি আর ট্রাম চলছে, দূরে বসফরাসে জাহাজ যাচ্ছে, চারিপাশে সিগাল পাখি উঠছে। মেহেরিন শেষ প্রান্তে গিয়ে দাঁড়ালো, মাথার উপর সিগাল পাখি উঠছে, কি সুন্দর। সোলেমান ছবি তুলতে ভুলল না মেহেরিনের, প্রতিটা জায়গায় সে ছবি তুলেছে মেহেরিনের, মাঝে মধ্যে কাপল ছবিও তুলেছে, তবে মেহেরিনের আলাদা ছবি বেশি তুলেছে। ডক্টর অয়ন ঠেলে ঠুলে এবার সোলেমানকে মেহেরিনের পাশে দাঁড় করালো, নিজের ক্যামেরাটা বের করে দুজনার ছবি তুলে দিল। এলিজা বিভিন্ন পোজ শিখিয়ে দিচ্ছে মেহেরিনকে। মেহেরিন এক হাত সোলেমানের কাঁধে রাখলো, সোলেমান মেহেরিনের কোমর চেপে ধরে নিজের কাছে টেনে আনলো। অয়ন ছবি তুলল, সোলেমান মেহেরিনের কপালে চুমু খেলো। অয়ন ভরাক্রান্ত মন নিয়ে এটারও ছবি তুলল। এবার এলিজার লুকা আসলো ছবি তুলতে। এলিজা তার এক পা লুকার হাতে ধরিয়ে দিয়ে লুকাকে জড়িয়ে ধরল। এলিজার এমন পোজ দেখে মেহেরিন হাসতে হাসতে কুটি কুটি হয়ে গেল। সোলেমান টেনে অন্য পাশে নিয়ে গেল। অয়ন হতাশ হচ্ছে, এলিজা তাকে খাটিয়ে মারছে। বেচারা লুকার জন্য তার কষ্টই হয়, কিভাবে সামলায় এই খাটাস বউ। ছবি তুলে শান্ত হয়নি, এখন নাকি ভিডিও করে দিতে হবে। অয়ন করে দিল ভিডিও করা শেষে তারা সেখানে একেবারে রাতে ডিনার করে বাড়ির দিকে রওনা হলো। সারাটা দিন হাঁটাহাঁটি করে মেহেরিনের পা ব্যথা হয়ে গেছে, ঠিকমতো হাঁটতে পারছে না। আজও উঁচু জুতা পড়েছে, তবে সেদিনের মতো তেমন উঁচু না। হাঁটার মাঝখানে বারবার দাঁড়িয়ে যাচ্ছিল মেহেরিন। সোলেমান সেটা বুঝে বলল, কি সমস্যা হচ্ছে তোমার? মেহেরিন বলল, হাঁটতে কষ্ট হচ্ছে। সোলেমান পায়ের দিকে তাকালো, হিল পড়েছে। পরে মানা করেছিলাম না, শুনুনি তো? দেখি খোলো। সোলেমান মেহেরিনের জুতা খুলে দিল। খালি পায়ে হাঁটবো এখন আমি রাস্তায়? সোলেমান নিজের জুতা দেখে বলল, আমার জুতো তো বড় হবে তোমার পায়ে, হাঁটতে পারবে না। মেহেরিন খালি পায়ে হাঁটতে শুরু করলো। সোলেমানের হাতে মেহেরিনের জুতা। খালি পায়ে হাঁটতে গিয়ে রাস্তায় ইট পাথরের ঘষা লাগছে। সোলেমান এগিয়ে এসে বলল, হেই, হোল্ড মাই নেক। কথাটা শেষ করে এক হাতে করে মেহেরিনকে পাজা কোলে তুলে নিল। মেহেরিন ভয় পেয়ে সোলেমানের গলা ঝরিয়ে ধরল। পেছন থেকে এলিজা লাফিয়ে উঠল। অয়নের ক্যামেরা অন ছিল আগে থেকে, পুরো দৃশ্যটা ভিডিও হয়ে গেছে। এলিজা লুকার দিকে তাকাতেই লুকা বলল, একদম না, আমি পারবো না কোলে নিতে, তাকিয়ে লাভ নেই। রাস্তার সব লোক যাওয়ার পথে বারবার দেখছে মেহেরিনা সোলেমানকে। লোকজন দেখছে সুলতান সাহেব, নামান আমায়। সোলেমান দৃষ্টি সোজা রেখে বলল, আই ডোন্ট কেয়ার, তুমি শক্ত করে জড়িয়ে ধরো। বাংলাদেশে আজ প্রচণ্ড বৃষ্টি হচ্ছে। শুধু বৃষ্টি হচ্ছে বললে ভুল হবে, এক প্রকার প্রলয়কারী ঝড় হচ্ছে। রাস্তায় গাছ ভেঙে পড়ে রাস্তা ব্লক হয়ে আছে। ইয়াসিন আর ইমন শেরেবাংলা মেডিকেলের সামনে জ্যামে আটকে আছে। রাত বাজে 12:30। এই রাস্তা কখন ঠিক হবে আর তারা কখন ফিরবে বাসায়? উর্মিটাও তো একা আছে। ইব্রাহিম ইমনদের ফিরতে দেরি হচ্ছে বলে ফোন করলো, আর ফোন করতেই জানতে পারলো রাস্তায় গাছ ভেঙে পড়েছে। ঝড়ের জন্য লোকজনও আসতেছে না গাছ সরাতে। ইব্রাহিম তাদের মেডিকেলের ভিতরে গিয়ে আশ্রয় নিতে বলল, ঝড় না থামলে লোক আসবে না রাস্তা পরিষ্কার করতে। ইমন তাই করলো। উর্মিকে ফোন করে বলল তার ফিরতে সকালও হতে পারে, সে যেন খেয়ে ঘুমিয়ে পড়ে। উর্মি জেগেছিল ভাইয়ের জন্যে, এখনও খাবারটাও খায়নি। ইব্রাহিম খাবার নিয়ে আসলো, মেডিসিন তো খেতে হবে। উর্মি ইব্রাহিমকে খাবার নিয়ে আসতে দেখে চমকালো। ইব্রাহিম ভ্রু কুচকালো। আশ্চর্য, চমকানোর কি আছে? তাকে দেখে ইব্রাহিম পাশে বসে বলল, খাবার খেতে হবে, ঔষধ আছে। উর্মি কাঁথা টেনে শুয়ে বলল, ইচ্ছে করছে না, খাবো না। ইব্রাহিম টেনে কাঁথা সরিয়ে দিয়ে বলল, ওঠো, খাবার খেতেই হবে, তোমার ভাইয়া বলেছে খেতে, আর আমিও খাইনি, ক্ষুধা লেগেছে। আপনি খাননি কেন? সমস্যা কি আপনার? তুমি আমার সমস্যা, খাচ্ছ না কেন? তোমার আমার দুজনের জন্যই নিয়ে এসেছি খাবার। ক্ষুধা নেই আমার। তোমার ভাইকে ফোন দিয়ে বলবো জ্বর মাথায় নিয়েই কিন্তু চলে আসবে, ভালো লাগবে। বাহিরে অবস্থা ভালো না কিন্তু। উর্মি উঠে বসলো। খাইয়ে দিব? উর্মি ছোট্ট করে বলল, দিন। ইব্রাহিম যত্ন করে খাইয়ে দিল উর্মিকে, সাথে নিজেও খেলো। উর্মির এটো মুখ ধুইয়ে দিল। বাহিরে এখনো বিদ্যুৎ চমকাচ্ছে, বাজ পড়ছে। এসব দেখে ইব্রাহিম জিজ্ঞাসা করলো, চলে গেলে ভয় পাবে না তো? না। ইব্রাহিম তপ্ত শ্বাস ফেলে চলে যাচ্ছিল দরজাটা চাপিয়ে। এমন সময় খুব জোরে শব্দ করে বিদ্যুৎ চমকাতে উর্মি চেঁচিয়ে উঠল। ইব্রাহিম দৌড়ে আসলো। দুহাত কানে চেপে আছে উর্মি। আকস্মিক এত জোরে করে চমকানোতে উর্মি বুঝতে পারেনি। ইব্রাহিম হন্তদন্ত হয়ে এসে জড়িয়ে ধরে বলল, খুব ভয় পেয়েছো? বেশি পাকনামি করো তাই না? খুব তো বললে চলে যেতে, এখন চেঁচাচ্ছ কেন? বেয়াদব মেয়ে একটা। উর্মির শরীর কাঁপছে ভয়ে, দুহাত দিয়ে জড়িয়ে ধরল ইব্রাহিমকে। ইব্রাহিমের বুকের কাঁপুনি স্পষ্ট গুনতে পারছে উর্মি। সমস্ত শরীরের ভর ছেড়ে দিল উর্মি ইব্রাহিমের উপর। ইব্রাহিম উর্মির মুখের উপর আসা চুলগুলো সরিয়ে দিল, চোখ বুজে আছে। এখনো ভয় করছে? হুম।
আমাকে শান্তি দিচ্ছ না তুমি উর্মি। আমি তোমার স্বামী। দূর দূর করো কেন? ভালোবাসো না? উর্মি ইব্রাহিমের শার্টের বোতামের উপর হাত রেখে বলল, পাশা, বলো। ভালোবাসি আপনাকে, কিন্তু আমি যে আমার পরিবারকে ঠকালাম, এই গ্লানি আমাকে কুড়ে কুড়ে খাচ্ছে প্রতিনিয়ত। কবে ঘুচাবেন আমার এই গ্লানি? অপরাধী মনে হয় নিজেকে সারাক্ষণ। লক্ষ্মীটি, তুমি চাইলে আজই আমি বলে দিতে পারি। বলবো? না না, ভাইয়ার রাগ আমি কিভাবে সামলাবো? ভাইয়ার রাগ সামলানোর ক্ষমতা আমার নেই। কথাটা বলে ইব্রাহিমের থেকে দূরে সরে গেল উর্মি। বিদ্যুতের ঝলকানিতে মাঝে মধ্যে উর্মির ফর্সা চিকন দেহটা স্পষ্ট হচ্ছে। উর্মি, হুম, খাওয়া দাওয়া ঠিক মতো করবে। মোটা হতে হবে তো। খাই তো। স্বাস্থ্য ভালো হচ্ছে না কেন তাহলে? জানি না, লোকে বলে স্বামীর বাড়ির ভাত খেলে বলে স্বাস্থ্য হয়। খাচ্ছ তো এখন, তাহলে হচ্ছে না কেন? জানি না। লোকে ভুল বলেছে। স্বামী বাড়ির ভাত না, স্বামীর আদর না পেলে নারীদের স্বাস্থ্য বাড়ে না। ইউ নিড ইমিডিয়েটলি স্বামীর আদর। উর্মি কাঁথা টেনে বলল, আপনি চলে যান, এক রুমে থাকাটা ঠিক হবে না। শয়তান ভর করবে, তখন অঘটন ঘটে যাবে। ইব্রাহিম উর্মির পাশেই শুয়ে বলল। কেয়ার করছি না, ভর করলে করবে, অঘটন ঘটলে ঘটবে। উর্মি ইব্রাহিমকে ঠেলে বলল। যান আপনার রুমে। ইব্রাহিম গেল না। উর্মিকে টেনে এনে মাথাটা বুকে চেপে ধরে বলল, আমার এই জীবনে আপন বলতে, নিজের বলতে তুমি ছাড়া আর কেউ নেই উর্মি। খুব ছোট থাকতেই পরিবার হারিয়েছি। নিজের দেশ ছেড়ে এই অচেনা দেশে এসেছি সোলেমানের সাথে। পরিবার বলতে সোলেমানের পরিবারকেই চিনেছি। এখন আমার নিজের একটা পরিবার বলতে শুধুই তুমি। প্লিজ ছেড়ে যেও না। আমি ছেড়ে যাওয়ার শোক কেটে উঠতে পারবো না। অনেকে পারে, চোখের সামনে অনেককেই দেখেছি, ওরা খুবই স্ট্রং হৃদয়, নিজেদের সামলে নিয়েছে। কিন্তু আমার হৃদয় খুব দুর্বল এসব বিষয়। আমার জীবনে প্রথম ও শেষ নারী হয়ে তুমিই থেকো উর্মি। উর্মি গালে হাত রাখলো ইব্রাহিমের। উর্মি জানে তার বাবা মা নেই। বাবা ছাড়া থাকার কষ্ট উর্মি বেশ ভালোই জানে। অবশ্য তার মা আছে, কিন্তু ইব্রাহিমের কেউ নেই। তার বাবা মায়ের কি হয়েছে সে কথায় গেল না। উর্মি আশ্বস্ত করে বলল, হ্যালো বন্ধুরা, পরবর্তী পার্ট খুব তাড়াতাড়ি আসবে, তো সবাই অপেক্ষায় থাকো। আর চ্যানেলটি যারা এখনো সাবস্ক্রাইব করোনি তারা পরবর্তী পার্ট দেখার জন্য চ্যানেলটি সাবস্ক্রাইব করে রেখো। ধন্যবাদ সবাইকে, আমাদের সাথেই থেকো।